আসসালামু আলাইকুম। আমরা আগের ক্লাসগুলোতে আমরা ফার্স্টে আমরা এরিয়া প্রবলেম নিয়ে কাজ করছি। তো এরিয়া প্রবলেম নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখছি যে একটা এরিয়া সাধারণ ফাংশনের এরিয়া কীভাবে বের করতে হয় তা দেখছি। ওইটা দেখার পরে দেখলাম আমরা শেষ মুহূর্তে এসে আমাদের সেগমেন্টেশনের কিছু কাজ এসে পড়ে, যেটা কিনা আমরা বুঝতে পারতেছিলাম না। তো সেগমেন্টেশন নিয়ে আমরা কাজ করছি অনেকখানি কাজ করছি। তো অনেকগুলা এক্সাম্পলও দিচ্ছে লাস্টে, যদি তোমরা করে থাকো ওগুলা। তারপরে আমাদের ওই আগের জায়গাতে ফিরে যেতেছে। আমরা এরিয়া প্রবলেমের লাস্টে আমরা কী পাইছিলাম, এটা সাধারণ রূপ পাইছিলাম যে কোনো ফাংশনের এরিয়া বের করার জন্য, যে কোনো ফাংশনের আন্ডারে এক্স অক্ষের সাথে এরিয়া বের করার জন্য, ঠিক আছে। অন্য কোনো অক্ষের সাথে কিন্তু আমরা চাই নাই বের করার জন্য, ঠিক আছে। এক্স অক্ষের সাথে যে এরিয়া তৈরি হয় ওই এরিয়া বের করার জন্য সাধারণ রূপ পাইছিলাম একটা, ঠিক আছে। কিন্তু এই রূপটা সবসময় কাটবে না। যেরকম আমরা একটা সহজ নিয়েছিলাম y=x² ফাংশনের ক্ষেত্রে নিয়েছিলাম, যেটা কিনা আমরা 4টা ভাগ করে 0 থেকে 1 পর্যন্ত নিয়েছিলাম, 4টা ভাগ করে তারপর 10টা ভাগ করে ইজিলি পারছিলাম, ঠিক আছে। তো এটা তো সবসময় হবে না যে এত ইজিলি করা যাবে, যে এরকম তো সবসময় না। কারণ অনেক সময় তো ফাংশনগুলো তো অনেক বড় হতে পারে, বা ফাংশনের মাঝখানে ফাংশনগুলো অনেক কমপ্লিকেটেড হতে পারে, এত ইজি ফাংশন হবেও না, ঠিক আছে। তো ওইটাকে বলা যায় যে একটা সাধারণ রূপ, বাট ওইটা সবসময় অ্যাপ্লিকেবল নাও হতে পারে, ঠিক আছে। তো ওই সেন্সে আমাদের আস্তে আস্তে দেখা যায় যে অনেক ফাংশন করা যায় না। তো তখন কী করা লাগে, তখন আস্তে আস্তে আমাদের তখন ইন্টিগ্রেশন অন্যান্য অংশগুলো সাহায্য নেওয়া লাগে। যেরকম এখানে ডেফিনিট ইন্টিগ্রালের সংজ্ঞা দিব আমরা, এরপরে আমাদের সংজ্ঞা আসবে দা ফান্ডামেন্টাল থিওরি অফ ক্যালকুলাস আসবে, ঠিক আছে। যেটা কিনা আমাদের ওই সিগমা নোটেশন ইউজ না করে কীভাবে আমরা ইন্টিগ্রেশনের কাজ সম্পাদন করতে পারি ওইটা আমাদের দেখাবে। ওইখানে আরও ইজি হবে কেন, কারণ ওইটা আমাদের ডিফারেন্সিয়েশনের সাথে একটা সম্পর্ক তৈরি করবে, যেটা কিনা ইন্টিগ্রেশন বা কোনো জায়গার এরিয়া বের করার ক্ষেত্রে অনেক ইজিলি একটা পদ্ধতি দিবে আর কি, যাতে আমার বারবার সিগমা নোটেশনের কাছে না যাওয়া লাগে। অনেক কমপ্লিকেটেড ফাংশনের ক্ষেত্রে ওইটা করা যাবে, ঠিক আছে। তো আসলে এখানে কথা উঠে যে আসলে কি ইন্টিগ্রেশন কি জাস্ট খালি এরিয়া বের করার ক্ষেত্রে কিনা, জাস্ট খালি এরিয়া বের করে কিনা এমন কিনা, ঠিক আছে। আসলে ইন্টিগ্রেশন কিন্তু শুধু এরিয়া বের করে এরকম না। ইন্টিগ্রেশন কোনো চেঞ্জিং ফাংশনে অনেক কিছু বের করতে পারে, ঠিক আছে। যেমন আমরা যদি প্যারাবোলার দিকে তাকাই, প্যারাবোলা নিশ্চয়ই মনে আছে একটা বলকে অনুভূমির সাথে বা একটা কোনো বস্তুকে অনুভূমির সাথে থিটা কোণে দিলে সেটা যে পথ অনুভব করে, যদি এরকম পরাবৃত্তাকার পথ অতিক্রম করে আবার ফেরত আসে, তাহলে সেটাকে পরাবৃত্তাকার পথ বলা হয় এটাকে, ঠিক আছে। আর যেটাকে আমরা যেটাকে আমরা ফিকা মারি ওটা কী বলা হয়, এটা নাম ভুলে গেছি তো, যেটাকে আমরা ঢিলা দিই ওটা কী বলা হয়, আচ্ছা যাই হোক। তো এই পরাবৃত্তাকার পথের এই যে রেখাটা আছে না, এই রেখাটাও কিন্তু ক্ষেত্রফল দৈর্ঘ্য তুমি বিগতে পারবো না। আমি ক্ষেত্রফল কথা বলতেছি না, এই রেখাটা দৈর্ঘ্য কিন্তু তুমি সহজে বিগতে পারবো না, ঠিক আছে। এটা কিন্তু বৃত্তের অর্ধেক না, সাবধান। এটা কিন্তু বৃত্তের অর্ধেক না। বৃত্ত হলে এরকম সুন্দর হতো, এটার পুরো অর্ধেক হতো, এরকম না। কিন্তু পরাবৃত্ত কিন্তু একটু বেকা টাইপের, এটা আমি এত ইজিলি আঁকছি এরকম টাইপের। যাই হোক, এটা কিন্তু বৃত্তের অর্ধেক না। তো তুমি সহজে এই রেখার রেখা দৈর্ঘ্য বের করতে পারবো না। এটাও কিন্তু ইন্টিগ্রেশন দ্বারা করা যায়, ঠিক আছে। এই রেখার দৈর্ঘ্য ইন্টিগ্রেশন দ্বারা করা যায়, ঠিক আছে। আবার আয়তন, সাপোজ আমি একটা নিলাম, একটা কমপ্লেক্স একটা নিলাম, তোমার একটা কলসি নিলাম, মনে করো কলসিটা এরকম এখানে আসলো, এখানে সাপোজ আরো কিছু হইলো, এটা আয়তন বের করো। সাপোজ মনে করো ভিতরে আমাদের গ্যাপ আছে, এরকম দেখাই দিই। তো আমাদের এটার আয়তন বের করো, ভিতরে হয়তো আয়তন আছে, ঠিক আছে। এটাও কিন্তু ইন্টিগ্রেশন করা যায়, আয়তন ইন্টিগ্রেশন ক্যালকুলেট করা যায়, ওকে। রেখার যেরকম বক্ররেখার দৈর্ঘ্য ক্যালকুলেট করা যায় সেটাকে লাইন ইন্টিগ্রাল বলা হয়। আবার ভলিউম ইন্টিগ্রাল আছে, আবার ফ্যাক্টর ইন্টিগ্রাল আছে, অনেক কিছু আছে ইন্টিগ্রেশনের মধ্যে। আমরা জাস্ট খালি এরিয়া নিয়ে আলোচনা করি আমাদের এই লেভেলে, এর জন্য আমরা সবসময় এরিয়া নিয়ে কথা বলি আর কি, ঠিক আছে। ইন্টিগ্রেশন অনেক ইউজ আছে। তো আমরা আমাদের কাজে ফেরত আসি। আমাদের লাস্ট টাইম আমরা কী করছিলাম, একটা ফাংশনের একটা রূপ দিয়েছিলাম, ডেফিনেট একটা ফাংশনের রূপ দিয়েছিলাম। এ থেকে বিতে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই, সাপোজ আমার একটা ফাংশন আছে এখানে, আমি এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে চাই। আমাদের ফাংশন y=f(x) ফাংশন সাপোজ, ওকে। তো এইটার সাধারণ রূপ পাইছিলাম আমি এভাবে, যে ইন্টিগ্রেশন যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলটা যদি আমার হয়, তাহলে আমি এটাকে প্রকাশ করতে পারি। এবং আমি যে ফালিগুলো নিয়ে চিন্তা করতেছিলাম, ওই ফালিগুলো যদি ∇x দ্বারা প্রকাশ করি, ফালিগুলোর প্রস্তর যদি ∇x দ্বারা প্রকাশ করি, এবং তোমার তারপরে ওয়াইগুলোর সাথে গুণ দিলে আমাদের সবগুলো ওয়াই আলাদা আলাদা নিয়ে গুণ দিয়ে তারপরে আমাদের ক্ষেত্রফল বের করা লাগে, ঠিক আছে। যেটা এই টাইপের ছিল আর কি, f(x1) * ∇x প্লাস কত f(x2) * ∇x
প্লাস ডট ডট এরকম করে লাস্ট পর্যন্ত এফ অফ এক্স এন পর্যন্ত ইন্টু ডেল এক্স পর্যন্ত আমাদের হতো, ঠিক আছে। তো এখানে কিন্তু ডেল এক্স কমন নিতাম আমরা, সেখানে এফ অফ এক্স এখানে কে দিয়েছিলাম নাও আমরা, ডেল এক্স কমন নিতাম, এই এফ অফ এক্স কে ছিল, ডেল এক্স কমন নিলে এফ এক্স ওয়ান এফ এক্স টু এবং সবগুলো যোগ দেওয়া হবে, যেটা সামেশনের ধারণা, সেই জন্য আমরা এখানে আমরা সামেশন আনছিলাম বা সিগমা নোটেশন আনছিলাম, যেটা কিনা কি কে ইকুয়াল টু 1 থেকে শুরু করে আমাদের এন পর্যন্ত নিয়েছিলাম, ঠিক আছে। এই ডেল এক্স তো কে যদি আমরা আবার এ বি ধারা সবগুলোকে প্রকাশ করি, এক্স কে অথবা ডেল এক্সকে প্রকাশ করি, তখন আমরা ডেল এক্সকে লিখতাম আমরা বি মাইনাস এ ডিভাইড বাই কত এন, এবং আমরা এক্স কে প্রকাশ করতাম এ প্লাস কে ইন্টু বি মাইনাস এ ডিভাইড বাই কত এন দ্বারা প্রকাশ করতাম, ওকে। তো এখানে কিন্তু আমরা এই যে এখানে যে কাজটা করতাম, এটা মূলত সব ক্ষেত্রে খাটে না বললাম আবারও, কারণ সবসময় ফাংশনগুলো ইজি হয় না। এইটাকে আমরা এক ধরনের দ্বারা প্রকাশ করি, যেটা কিনা যে নিউটন এবং লিবনিজ করছিল, যেটা কিনা আলাদা রকমের এটা নোটেশন বা একটা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই পুরো ইন্টিগ্রেশনটা এই পুরো সামেশনটাকে আলাদা নোটেশন বা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় আমাদের, আগে এটা লিখে নিই, ইকুয়াল টু 1 থেকে সাপোজ এন পর্যন্ত এফ অফ এ প্লাস কে ইন্টু বি মাইনাস এ ডিভাইড বাই এন ইন্টু বি মাইনাস এ ডিভাইড বাই এন, এটাকে আমরা প্রকাশ করতেছি ইন্টিগ্রেশন অফ এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স দ্বারা প্রকাশ করতেছি। এটা কিন্তু জাস্ট খালি একটা প্রকাশ, এটা কোনো যে মানে এমনি বলতে পারি যে √36 = 6, এখানে রুটটা কিন্তু একটা জাস্ট খালি একটা নোটেশন বা প্রতীক, যেটা কিনা কি 36 হিসেবে অপারেট করে সেটাকে 6 পরিণত করে, ঠিক আছে। যখন আমি এটা দেখতেছি তখন এটা একটা প্রতীক, পুরোটা একটা প্রতীক, যেটা কিনা যেখানে কি বোঝাবে আমাকে, যেটা কিনা এই কাজটা বোঝাবে, এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, এফ এক্স ফাংশনটাকে এক্স অক্ষের সাথে কী ক্ষেত্রফল বেরোয় তা বের করে দেবে, এটাই মূলত সেটা বোঝায় আমাকে, ঠিক আছে। এখন বিভিন্ন অংশগুলো কি বোঝায় আসলে, দাঁড়াও, বিভিন্ন অংশগুলো কীভাবে আমাদের ইন্ডিকেট করে যে এটা এইরকম বুঝাইতেছে, ঠিক আছে। কোন অংশগুলো ফার্স্টে আসি, নিম্ন, এটাকে বলা হয় লোয়ার লিমিট বলা হয়, ইন্টিগ্রেশনের উপরটা বলা হয় আপার লিমিট, নিচেটা বলে লোয়ার লিমিট। লোয়ার লিমিট বলতে কোন জায়গা থেকে আমরা ইন্টিগ্রেশন শুরু করতেছি, ঠিক আছে, এবং আপার লিমিট হয়েছে আমাদের কোন জায়গায় গিয়ে ইন্টিগ্রেশন আমরা শেষ করতেছি। এটা কিন্তু জাস্ট নাম, এরকম কোনো মানে কারণ নাই যে এটাই কেন এইভাবে লেখা হলো, ঠিক আছে, নাম দিয়ে প্রকাশ করা হইতেছে। যখন আমরা নিচে দেখাবো তখন বুঝবো কি শুরু হইতেছে এ থেকে শুরু হয়ে আমরা বি পর্যন্ত নিব, ঠিক আছে, এবং কাকে নিব সেটা ভিতর দিকে দেখালে বুঝে যাবে। এই ভিতরে যে ডিএক্স এর সাথে যেটা থাকে ওটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ট, ঠিক আছে, যার উপর ইন্টিগ্রেশন করা হয়। সরি বানানো নেই, ইন্টিগ্র্যান্ট এই যার উপর ইন্টিগ্রেশন করা হয়, ঠিক আছে, এবং ডিএক্সটা দ্বারা কি প্রকাশ করা হয়, ইন্টিগ্র্যান্ট, হ্যাঁ ঠিক আছে। ডিএক্স দ্বারা কি প্রকাশ করা হয়, ডিএক্স দ্বারা প্রকাশ করা হয় যার সাপেক্ষে অথবা যেটা কিনা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা বা স্বাধীন চলক যেটা, এটা কি এখানে দেখো এক্সের মানগুলো খালি চেঞ্জ হবে, ওয়াই মানগুলো কি এক্সের জন্য চেঞ্জ হবে, এক্স কিন্তু নিজে থেকে চেঞ্জ হবে এবং ওয়াই মানগুলো কি এক্সের জন্য চেঞ্জ হবে। তো এখানে ডিএক্স দ্বারা কি বোঝায়, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অথবা আমরা অন্যভাবে বলতে পারি যার সাথে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতেছি, এক্সের সাথে ক্ষেত্রফল নির্ণয় করতেছি, এই জন্য ডিএক্স দ্বারা চিন্তা করতে পারো। আর এফএক্সটা কি, এফএক্সটা হচ্ছে ইন্টিগ্রেন্ট যার উপর ইন্টিগ্রেশন করা হইতেছে, যার উপর ইন্টিগ্রেশন করতেছে আমরা এফএক্সের আন্ডারে ইন্টিগ্রেশন করতেছি ওয়াই এক্সের সাথে। তারপর নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট, যেটা কিনা আমরা যেখান থেকে শুরু করবো, আর উপরটা হচ্ছে আপার লিমিট, যেখান থেকে আমরা শেষ করবো ইন্টিগ্রেশনটা, ঠিক আছে। এই আমাদের মানে এইটা হচ্ছে আমাদের প্রতীক বলতে গেলে যে এটা আমাদের জাস্ট খালি নোটেশন বা একটা দেখার একটা ভিন্ন রূপ, ঠিক আছে। এটা ফার্স্টে পরিচিত করানো হয়েছে আমাদের দ্বারা, মানে কি বলে নাম কি জানি, লিবনিজ দ্বারা, ঠিক আছে, লিবনিজ দ্বারা এটা ফার্স্টে করে দেওয়া হয়েছিল। আর এটাকে যে ক্যালকুলাস বলতাম না মূলত, এটা প্রথম বলছিল মনে হয় লিবনিজ বলছিল ক্যালকুলাস, এবং নিউটন মেবি বলছিল ফ্লাক্সিয়ন নাকি, এই ফ্লাক্সিয়ন, ঠিক আছে, ফ্লাক্সিয়ন বলছিল। তো এখন লিবনিজের কথা মানা হয়, তারপর নিউটনের কথা মানা হয় না। যাই হোক, এইটা হচ্ছে একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা আপাতত লেখো যে আমরা এটা দ্বারা প্রকাশ করতে পারি জাস্ট আমাদের সংজ্ঞা অনুসারে, কোনো কারণ ছাড়া, যে কোনো কারণ ছাড়া, ঠিক আছে, কোনো কারণ বা কোনো যুক্তি নেই এখানে, ঠিক আছে, সংজ্ঞা একটা। আচ্ছা, এখন এটার কিন্তু একটা স্পেশাল নাম আছে, এই যে এই সামেশনটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় রাইম্যান সাম, ঠিক আছে।
বিজ্ঞানী বার্নার্ড রাইমন্ড এটা আর কি প্রথম এটা নিয়ে আলোচনা করেছিল এবং এটা ধারণা দিয়েছিল। এটাকে রাইমন্ড সাম বলা হয় এর জন্য। তো রাইমন্ড সামের মধ্যে যে এনটা আছে এই এনের সংখ্যা যদি আমরা অনেকগুলো নেই, মানে ইনফিনিটি সংখ্যা ইনফিনিটি ক্লোজ নেই, তখন সেটাকে আমরা ইন্টিগ্রেশন বলি আর কি মূলত। তো এখানে যদি কেউ চাও তাহলে এখানে লিমিট চিহ্নটা দিতে পারো, অসুবিধা নেই। লিমিট এন গোজ টু ইনফিনিটি এটা বলতে পারো অনেকে, যার ইচ্ছা সেটা বলতে পারো। অথবা এই এন গোজ টু ইনফিনিটি না দিয়ে তুমি যে ডেল এক্সটা আছে না, ডেল এক্স মানে কি যে উইডথটা বা প্রস্থটা ওইটা টেন্স টু 0 দিতে পারো। মানে কি তোমার যখন তুমি এন এর সংখ্যা যখন ইনফিনিটি কাছে নিতেছো তখন দেখো প্রস্থ নিচের যে ইয়াটার আয়তক্ষেত্র ছোটো আয়তক্ষেত্রের প্রস্থ আছে এটা কিন্তু 0 কাছে চলে গেছে। তো তোমার এন গোজ টু ইনফিনিটি দেওয়ার যে কথা, ডেল এক্স টেন্স টু 0 দেওয়া একই কথা, ঠিক আছে। তো আর কি এই দুইটা যদি লিমিট লিখতে চাও তাহলে ভালো হয়। লিমিট তুমি এটা লিখতে পারো জাস্ট, অথবা এটা লিখতে পারো, যখন একটা লিখতে পারো লিখলেই হবে। তো লিমিটের সংখ্যাটা যখন এন এর সংখ্যাটা ইনফিনিটি চলে যায় তখন আমরা সেটা কি বলতেছি, ইন্টিগ্রেশন বলতেছি, অথবা ডেফিনিট ইন্টিগ্রাল বলতেছি। একটা ফাংশনের এ থেকে বি পর্যন্ত একটা ফাংশনের এক্স অক্ষের সাপেক্ষে এ থেকে বি পর্যন্ত একটা ডেফিনিট ইন্টিগ্রাল, অথবা তোমার এটা বলে ক্লোজ ইন্টিগ্রাল আর কি। ক্লোজ করা তো এটা আর কি এ থেকে বি পর্যন্ত হবে, এর চেয়ে বেশি হবে না বা কম হবে না। ওকে, তো এই ডেফিনিট ইন্টিগ্রালের কিছু প্রপার্টি আছে, পরবর্তী কিছু ল মেনে চলে এটা, ঠিক আছে। অনেকগুলো ল মেনে চলে, আমরা কিছু ল এখানে আলোচনা করবো আপাতত। আমি লগুলো আগে লিখবো, পরে আর কি দেখাবো আর কি, হালকা পাতলা প্রমাণ দেখাই দেবো, ঠিক আছে। এক নম্বর ল হয়েছে আমাদের, যদি কখনো ইন্টিগ্রেশন এরকম থাকে এ থেকে বি পর্যন্ত এফ এক্স ডিএক্স যদি থাকে, সেটাকে আমরা যদি আগে মাইনাস চিহ্ন দিই তাহলে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটগুলো চেঞ্জ হয়ে যায়, বি থেকে এ পর্যন্ত হয় কিন্তু ফাংশন সেম থাকে। এটা প্রমাণ দেখা দিতে আমরা। ওকে, আরও কিছু প্রমাণ, আরও কিছু আছে যেরকম ইন্টিগ্রেশন সি অফ মনে করে একটা ফাংশন, সি মনে করে একটা ধ্রুবক, এখানে ফাংশন এটা কিন্তু এফ লিখছি আমি, এফ অফ এক্স এ থেকে বি পর্যন্ত সাপোজ আছে, এটাকে তুমি সি ইন্টু এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স লিখতে পারো। ওকে, তারপর 3 নাম্বার যদি দিই আমি, এ থেকে বি পর্যন্ত এফ এক্স প্লাস আরেকটা ফাংশন আছে মনে করো জি এক্স ডিএক্স। আর কিছু জিনিস কিন্তু আমি যদি টাফে মানে আমি যদি রিগোরাস ওয়েতে যাই তখন বলা লাগতো যে আমাদের ইন্টিগ্রেশন যে আমরা কোর্স করছিলাম, আমরা এখানে ফাংশনটা যে ইন্টিগ্রেশন করছিলাম এ থেকে বি পর্যন্ত, কিন্তু এই যে আমরা এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করছিলাম ওই এ থেকে বি পর্যন্ত কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, মাঝখানে কোনো জায়গায় ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হতে পারবে না। এবং কন্টিনিউয়াস হওয়ার শর্ত তোমরা নিশ্চয়ই জানো, এটা কিন্তু একটা শর্ত, যদি তুমি ডেফিনিট ইন্টিগ্রালের একটা শর্ত, ফাংশন কন্টিনিউয়াস হতে হবে যেখানে তুমি ইন্টিগ্রেশন করতেছো, এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছো, তাহলে এই থেকে বি পর্যন্ত ফাংশনটা কন্টিনিউয়াস থাকতে হবে, আর নাহলে তোমার ইন্টিগ্রেশন করা পসিবল না। কারণ কন্টিনিউয়াস ফাংশনের শর্তগুলো তোমাদের এই ইতেই ছিল, তোমার কি বলে আমরা যখন করছিলাম ডিফারেন্সিয়েশন করছিলাম তখনই ছিল। হ্যাঁ লিমিটের মূলত ছিল 9b-তে ছিল মেবি। তো ওইখানে আমরা কন্টিনিউয়াস ফাংশনের মূল শর্ত ছিল 1 নাম্বার, যদি কোনো বিন্দুতে সাপোজ কোনো বিন্দু এ নিলাম আমি এখানে এ তো নিয়েছিলাম, সাপোজ এখানে ডি নিলাম, কোনো একটা বিন্দু আছে সাপোজ, তো ডি বিন্দুতে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হতে হয়, ওটা তো বিন্দু নিয়েছি আমি একটা উপরে বিন্দু, যদি এক্স এর মান নেই ওই বিন্দুতে যদি ফাংশন কন্টিনিউয়াস হতে হয় তাহলে লিমিটের মানটা লিমিটের রাইট হ্যান্ড এক্স টেন্স টু ডি প্লাস এবং লিমিট এক্স টেন্স টু ডি মাইনাস, যেটাকে কী বলতেছি আমরা, যেটা আমরা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বলতেছি, যেটা সমান হতে হবে, সমান হয়ে এবং ওই বিন্দুতে এফ অফ ডি এর মানও সমান হতে হবে। ওই বিন্দুতে যেই এক্সের ডি এর মানের এক্স অফ ডি এর জন্য যে বিন্দুটা পেতেছি আমি, এই বিন্দুটা পাবো ডি কমা এফ অফ ডি, ঠিক আছে। এই বিন্দুটা কি এক্স এর মান হবে ডি, ওয়াই এর মান কী হবে এফ অফ ডি, ঠিক আছে। তো এইখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে লিমিটের মান তিনটা সমান হতে হবে যদি কি কন্টিনিউয়াস ফাংশন হয়। তাহলে আমরা এখানে কি বলতেছি, আমরা এখানে বলতেছি এ থেকে বি পর্যন্ত যদি কন্টিনিউয়াস ফাংশন হতে হয়, এর মানে কি, এর মানে এ থেকে বি পর্যন্ত যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুতে ফাংশনের মানগুলো কি হয় কন্টিনিউয়াস হয়। ওকে, তো এটা কিন্তু আমাদের একটা অন্যতম শর্ত, যদি আমরা ইন্টিগ্রেশন করতে ডেফিনিট ইন্টিগ্রালের এই শর্তটা ইউজ করতে চাই, এই শর্তের মধ্যে অন্যতম এটা একটা শর্ত, এটা মানতেই হবে, আনলে হবে না। ওকে, তো ওরকম ওয়েতে কোনো ম্যাথ বা কোনো থিওরি থাকবে না তোমাদের যে ফাংশনটা কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস এরকম কিছু দেওয়া থাকবে না, সবসময় কন্টিনিউয়াস ফাংশন তোমাদের দেওয়া থাকবে। এর জন্য ওইসব বইতে যাওয়া আপাতত দরকার নেই, যারা কিনা হায়ার স্টাডি করো অনেক বই আউট বই থেকে তখন পড়লেও অসুবিধা নেই, বাট আপাতত এখানেই থাকি আমরা। ওকে, আর এটা মনে রাখো মাথায়, এটা একটা শর্ত মূলত। তো এখানে আসি, মনে করো এখন দুটা ফাংশন আছে যেখানে কি এ থেকে বি পর্যন্ত দুটোটাই কন্টিনিউয়াস, তাদের যদি যোগফল করে আমি এক্স সাপেক্ষে
ই বের করি, আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে তাদের কি আলাদা আলাদাভাবে ক্ষেত্রফল বের করা সমান হবে fx dx প্লাস কত ইন্টিগ্রেশন অফ a থেকে b পর্যন্ত gx dx দুইটাই সমান হবে। যদি যোগে যায় বিয়োগ করো, বিয়োগও সমান হবে। ঠিক আছে, এটা একটা গেল, মুছে দিই, তোমরা আগে লেখা গেলো। হ্যাঁ, তারপরে আরেকটা লিখেছি আমরা, 3 নাম্বার সাপোজ রয়েছে, যদি ইন্টিগ্রেশন করি আমি এ থেকে এতেই, মানে যে বিন্দুতে আসি শুরু করবো ওই বিন্দুতে ইন্টিগ্রেশন করবো ফাংশনটা সাপোজ fx dx, তাহলে এই ইন্টিগ্রেশন মান শূন্য হবে, মানে কোনো ক্ষেত্রফল তৈরি করে না সে। ঠিক আছে, তারপরে 4 নাম্বার দিই। 4 নাম্বারটা একটু ট্রিকি বাট একটু মজাদার, এটা আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ইনইকুয়ালিটি। এটা দরকার অনেক সময় দরকার না মূলত, বাট আমি এটা লিখে দিতেছি, সরি বাংলা। ম্যাক্সিমাম ইনইকুয়ালিটি, ঠিক আছে। ওকে, এটা কি, এটা মূলত কি, এটা যদি আমি ডাইরেক্ট আগে লিখে দিই, এটা হবে তোমার মিনিমাম এফ ইন্টু তোমার বি মাইনাস এ, এটা হবে তোমার গ্রেটার দেন অর ইকুয়াল, ঠিক না? হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল লিমিট এ থেকে বি এফ এক্স ডি এক্স, এটা ম্যাক্স এফ ইন্টু বি মাইনাস এ। ঠিক আছে, তো এটা প্রমাণ করবো কীভাবে, এটা প্রমাণ করে আমি দেখাইতেছি, আগে লেখো এটা আপাতত। আর বি নাম্বার আমি লিখতেছি, বি নাম্বার হচ্ছে আমাদের যদি কোনো ফাংশন থাকে এফ এক্স, যেটা কিনা বড় অথবা সমান জিএক্স থেকে এ থেকে বি ইন্টারভালের মধ্যে, এটা বলতে হবে এ টু বি ইন্টারভালের মধ্যে। ঠিক আছে, তাহলে লিমিট তাদের ইন্টিগ্রেশন এ থেকে বিতে যদি আমি নেই এফ এক্স ডি এক্স, সেটাও কী হবে, সমান ওভার হবে জিএক্স এর ইন্টিগ্রাল থেকে এ থেকে বি পর্যন্ত। ঠিক আছে, এটা এই কয়টাই ল মেনে চলে, বা এই কয়টাই তোমার সূত্রগুলো মেনে চলে আমাদের ইন্টিগ্রেশন। আরও কিছু সূত্র আছে, এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখবো, বাট এইগুলো মেন সূত্র। আমি এই 4 নাম্বারটা প্রমাণ করে দেবো, আর 1 নাম্বারটা আমার একটু দেখা দেবো, কারণ এটা সুন্দর আছে। অন্যগুলো আশা করি তোমরা বুঝতেছো, এগুলো সিম্পল আশা করি বুঝবা। তো আমরা 4 নাম্বার 1 নাম্বার আমি প্রমাণ করে দেবো এখন। ঠিক আছে, আচ্ছা বুঝতে ফেলি, এটা দুইবার দিয়ে ফেলছি, তাহলে এটা 5 হবে, এটা 6 হবে। আগে 1 নাম্বার প্রমাণ করি, 1 নাম্বারটা প্রমাণ বেশি বড় হবে না, বাট একটা সুস্বাদু হবে, মজাদার লাগবে একটু। চলো দেখি, এখানে বলতেছে আমাদের এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে, আর এখানে বলছে বি থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেশন করতে। আমরা জানি এই চিহ্নটা কোথা থেকে আসছে, আমাদের সামেশন অফ কে ইকুয়াল টু 1 থেকে শুরু করে এন পর্যন্ত, যেখানে এন এর মান ইনফিনিটি পর্যন্ত বলছিলাম, আর এফ অফ এ প্লাস বি মাইনাস এ ডিভাইড বাই এন ইন্টু কে ইন্টু বি মাইনাস এ ডিভাইড বাই এন ছিল, এরকম ছিল। ঠিক না, এটা থেকে কিন্তু মূলত এটা আসছে। ঠিক আছে, এখানে কিন্তু এই জিনিসটা কত ডেল এক্সটা মূলত, ঠিক না? খেয়াল করো, যদি আমি ইন্টিগ্রেশনটা এ থেকে বি পর্যন্ত করি, তাহলে আমাদের কি এই আছে ডেল এক্সটা কীরকম আসবে? ডেল এক্সটা আসছে আমাদের কি এই লেন্থ, এই মাঝখানে লেন্থটা নিতেছি আমি, এটা কিনে বি মাইনাস এ ডিভাইড বাই কত এন দিতেছি, আমি এন সংখ্যা ভাগ দিতেছি, তাহলে প্রতিটা ভাগে দিতেছি আমি এন। ঠিক আছে, এখন যদি আমি উল্টাভাবে করি, যেটা কিনা কি আমি বি থেকে এতে ইন্টিগ্রেশন করবো, ওকে, বি থেকে এতে ইন্টিগ্রেশন করবো, তখন দেখো, তখন আমাদের লেন্থটা কীরকম, লেন্থটা কীরকম হবে? বি থেকে যদি এতে ইন্টিগ্রেশন করি, আমাদের শুরু করবো এখান থেকে, ঠিক না? এখান থেকে শুরু করবো, ঠিক আছে, তারপরে এদিকে আসবো, ঠিক না? এবারে তাহলে আমাদের ফার্স্টে x1 কি হইতেছে, বি, মানে ইনিশিয়াল বি হইতেছে, ফাইনাল কি হইতেছে এ, ঠিক না? তাহলে আমাদের গ্যাপটা কি হবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তো ফাইনাল হচ্ছে এ আর ইনিশিয়াল কত বি না? তো এই গ্যাপটা আমি কী দিয়ে ভাগ দিব? এন দিয়ে ভাগ দিব। কিন্তু আগেরবার আমাদের এ থেকে বিতে করতে, তখন ফাইনাল কী ছিল? বি, ইনিশিয়াল কী ছিল? এ, তখন আমাদের গ্যাপটা কী ছিল? ফাইনাল বি মাইনাস কত ইনিশিয়াল এ ডিভাইড বাই কত এন। পার্থক্যটা দেখছো? তারপরে এটার মধ্যে কি, যদি এটা সমান করতে চাই, তাহলে কি এখানে মাইনাস আনতে হইতেছে না? বি মাইনাস এল ডিভাইড বাই এন দেখা যাচ্ছে না? খেয়াল করছো? তো এই ডেল এক্স আর ডেল এক্স তো ভিন্ন, বাট আগে একটা মাইনাস আগে করছে কেন? আমি একবার বি থেকে এতে করতেছি, একবার এ থেকে বিতে করতেছি, আজকে দিকটা ভিন্ন হয়ে যেতেছে, ঠিক না? তাহলে বিপরীত ক্ষেত্রে এদিকে আসি, এদিকে যদি আমি করতে চাই, আমি যদি এটা মাইনাসটা না দিই, তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন সাইনটা কিরকম আসবে? কে ইকুয়াল টু 1 থেকে শুরু করে এন পর্যন্ত এফ অফ এ প্লাস বি মাইনাস এ, বি মাইনাস এ যাই কী হবে আমাদের? বি মাইনাস এ যাই কী হবে?
a মাইনাস বি ডিভাইড বাই এন, ঠিক না? a মাইনাস বি ডিভাইড বাই এন ইন্টু কত কে ইন্টু ডেল এক্স, ঠিক না? ডেল এক্সের মধ্যে কী আছে আমাদের? ডেল এক্সের মধ্যে আছে আমাদের a মাইনাস বি ডিভাইড বাই এন, ঠিক আছে? এখন এইটা আর এটা তো ঠিকই আছে, বি থেকে ঠিক আছে, বাট এটা যদি আমি এটা সমান লিখে দিই, এটা তো হ্যাঁ এটা তো এখন অসমান, ঠিক না? এটা তো অসমান, বাট যদি আমি সমান করতে চাই জোর করে, তাহলে কিন্তু আমাদের এখানে বি এ মাইনাস বি যে এখানে আছে না, বি মাইনাস এ আনতে হবে নিশ্চয়ই, ঠিক আছে? বি মাইনাস এ আনতে হলে তাহলে কী করতে হবে? আমাদের মাইনাস কমন নিতে হবে, তার মাইনাস কমন নিলাম বাইরে একটা, এখানে কী লিখবো আমি? বি মাইনাস এ রাখলাম, ওকে? এবার মাইনাস কমন নিলে এই জিনিসটা এখন কী দেখা যাচ্ছে দেখো, এই জিনিসটা এখন কী হয়ে যাচ্ছে? এই জিনিসটা কি আগের মতো হইতেছে না? এখন বলবো ভিতরের কাহিনী কিন্তু বলে দিও না আবার, এ প্লাস কে ইন্টু বি এ মাইনাস বি আছে ভাই, এখানে বি মাইনাস এ কেন হলো না? ঠিক আছে, এটা কিন্তু ফাংশন, ভিতরে এক্স এর মান, এটা কিন্তু আর প্লাস মানে দেখে লাভ নেই তোমার, সাবধান, ঠিক আছে? এটা কিন্তু ভিতরে এফ এক্স বসালে তাহলে ওয়াই আসবে, ওইটার জন্য ওইটা ঠিক আছে। কারণ তোমার যদি একটা কে ওয়ান বসাও তাহলে কি আসবে আমাদের? সরি, এখানে বি থেকে শুরু করছি না আমরা, বি প্লাস হবে, ঠিক আছে? এ থেকে শুরু করতেছি না তো আমরা, বি থেকে শুরু করতেছি, ঠিক আছে? তো এখানে যদি কে ওয়ান বসে তাহলে কি এই মানটা নেবে, কে টু বসালে এই মানটা, কে থ্রি বসালে এন পর্যন্ত এসে এই মানটা নেবে লাস্টে এসে, ঠিক আছে? এটা কিন্তু ফিক্সড, ঠিক আছে? এটা আস্তে আস্তে মান নিতে আছে ওয়ার মানগুলো, এক্সের জন্য ওয়ার মান, এক্সের জন্য ওয়ার মান, ঠিক আছে? ওই যেই এক্সের জন্য ওই ওয়ার মান, যেই এক্সের জন্য যেই ওয়ার মান দরকার ওই ওয়ার মানই সে ইউজ করতেছে, যে কোনো ভুল করতেছে না, ঠিক আছে? এটা কিন্তু কোনো ভুল করতেছে না। এখানে ভুলটা হইতেছে যেখানে মাইনাসটা কমন নিয়ে আমরা ঠিক করে দিলাম এটা সমান করার জন্য, ঠিক আছে? এই জন্য আগে খালি মাইনাসটা দেওয়া লাগে, যাতে কি আমাদের যদি সমান লিখতে চাই আর কি, আর সমান যদি না লিখতে চাও তাহলে তো অসুবিধা নেই, মাইনাস দেওয়া লাগবে না। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা চিন্তা করা যায় যে লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি পরস্পর স্থান বিনিময় করে একই ইন্টিগ্র্যান্ড থাকলে এবং একই সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আগে কি মাইনাস চিহ্ন দেওয়া লাগবে, আর কিছুই না, ঠিক আছে? এটা কিন্তু আমরা দেখতে পারো তুমি, এটা কিন্তু এইভাবে মুখস্থ করা যায়, এটা প্লাস যদি এটা দাও ইকুয়াল টু কী হবে? 0 হবে, বুঝতেছো? এটা প্লাস যদি এটা দিই ইকুয়াল টু কী হবে? 0 হবে। এটাকে উল্টায় যদি মাইনাস দিয়ে দাও তাহলে কি এটা সমান হয়ে যাবে, তখন কি প্লাস মাইনাসে কাটা 0, ঠিক আছে? একটা মান হয়েছে, একটা ইন্টিগ্রেশনের মান হয়েছে সাপোজ +5, আর একটা মান কি অটোমেটিক্যালি -5 হবে, কারণ এটা বি থেকে করতেছি, হ্যাঁ খেতে হবে করতেছি, বাট খেতে হলে মানটা 5, আর আমার দিকের জন্য একটা প্লাস থেকে এদিকের জন্য মাইনাস আছে, মান পাশের সামনে মান মাইনাস আসছে, খেতে হলে দিক নাকি বলছে? খেতে হলে দিক আছে, খেতে হলে দিক আছে তো জানো না? যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে কি করতেছে, এখানে ক্ষেত্র হলে দিক যদি বলি, এখানে মূলত ক্ষেত্র হলে দিকের ম্যাটারটা করতেছে, এখানে কোন দিক থেকে মিডিল তা ম্যাটার করতেছে। ক্ষেত্র হলে দিক মূলত ভেক্টরের ক্ষেত্রে গেলে বা টেন্সরের দিকে গেলে অনেক দিকের অনেক কাজ আছে, ওগুলো নিয়ে আলোচনা এখানে দরকার নেই। আশা করি এটা আপাতত চলবে, এই ডেল এক্স দেখলেই হয়ে যাবে। আমার এটা দরকার, 4 নাম্বার দরকার আবার দেখানোর জন্য, ঠিক আছে? 4 নাম্বারে যদি তাকাও, 4 নম্বরে ম্যাক্সিমাম এফ দ্বারা বা মিনিমাম এফ দ্বারা আমি কী বুঝেছি? মিনিমাম এফ দ্বারা বুঝেছি এফ এর বা ফাংশনের মিনিমাম মানটা বা ওয়াই এর মানটা আর কি, ফাংশন অফ এফ তো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন, এফ এ ওয়াই এর মানটা তোমার মিনিমাম বুঝেছি মান এটা দিয়ে, আর ম্যাক্সিমাম বুঝেছি ম্যাক্স এফ দ্বারা, ঠিক আছে? তো না ওই টাইপের না, ওই টাইপের বলতে পারো, বাট ওইটা না আর কি, ঠিক আছে? স্যান্ডউইচ থিওরেম, ওই স্যান্ডউইচ থিওরেমে দুইটা ফাংশন থাকলে মাঝখানে যদি একটা ফাংশন থাকে, যদি দুইটা মান একটা মান থেকে ছোটো হয় একটা মান থেকে বড় হয়, তাহলে যদি দুইটা লিমিট, ওই দুইটা লিমিট যদি সমান হয়ে যায় মাঝখানে লিমিটটা সমান হতে হবে। স্যান্ডউইচ থিওরেম ওরকম আর কি, মানে দুইটা চাপা ধন হতো আর কি, বাট ওখানে এরকম না, এখানে একটা ফাংশন নিয়ে কাজ করতেছি, 3টা ফাংশন নিয়ে কাজ করতেছি না, ঠিক আছে? যে আর এই ম্যাক্সিমাম আসি, আমরা যদি একটা ফাংশন নিয়ে কাজ করি, তাহলে ফাংশনটা হচ্ছে এরকম, আমি মনে করো এখান থেকে এই পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে? এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করবো। তাই আমাদের নিচের উইডথ বা ইয়াটা কত, নিচের প্রস্তরের কত? বি মাইনাস এ, ঠিক আছে? আর মিনিমাম এফ মানে কি? এফ এর মিনিমাম মানটা, ঠিক না? তাহলে সেটা কত? এই যে এটা না, তো মিনিমাম এফ এর যদি তুমি বি মাইনাস এ দিয়ে গুণ দাও, তাহলে কি প্রস্তরে তুমি দৈর্ঘ্য দিয়ে গুণ দিতেছো নিশ্চয়ই একটা। মিনিমাম এফ এর মানটা কত? এই এদের গুণ, তো এই হচ্ছে প্রস্থ, এই হচ্ছে দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফলটা কোনটা দিবে? এটা না, এটার গুণ, ঠিক আছে? এই জিনিসটা, এবং এদিকে আসে ম্যাক্স এফ এবং বি মাইনাস এ। ম্যাক্স এফ কোন দিকে আছে আমার এই এত এত বড়, ঠিক না? এটা ম্যাক্স এফ হচ্ছে এতটুকু, এটা যদি বি মাইনাস এ দেখুন তাহলে আমরা কোন ক্ষেত্রফলটা দিবে? এই যে এটা, এই বড়টা, এই এখান থেকে এতটুকু, ঠিক আছে? এই পুরো দিকে বুঝতেই পারতেছো মিনিমাম এফ এর যে মিনিমাম এফ ইন্টু বি মাইনাস এই ক্ষেত্রফলটা, সেটা নিশ্চয়ই ম্যাক্স এফ থেকে ছোটো হবে, ঠিক আছে না? এখন মাঝখানে কি ভেজালটা? মাঝখানে সেই এ থেকে বি পর্যন্ত এফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন। দেখো এ থেকে আমি এগুলো মুছে দিতেছি, তখন আমার এ থেকে বি পর্যন্ত এফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কোনটা? এদের কোনো এই গ্যাপটা বাদে, কিন্তু এই গ্যাপটা কিন্তু বাদে নিশ্চয়ই। এখন খেয়াল করে তাকায় দেখো, ফাংশনটা কিন্তু অনেক বেকাতারা, অনেক বক্র,
মূলত বললে, ঠিক আছে? তো বক্রের দিকে তাকালে দেখো মিনিমাম এফ ইন্টু বি মাইনাস এ ক্ষেত্রে হলে এতটুকু এবং ম্যাক্স এফটা এতটুকু, মাঝখানে নিশ্চয়ই আমাদের এই ইন্ডিকেশনটা থাকবে। এখন আমি এটা তো বুঝলাম, এটা তো পুরোপুরি বুঝলাম যে কম বেশি বুঝলাম, বাট সমান দিলেন কেন ভাই? সমান চিহ্নটা কেন দিলেন? এটা তো বুঝে ফেললেন সমান চিত্র দেখা। এখন চিন্তা করো ফাংশনটা জাস্ট একটা লাইন, এই যে ওয়াই এক্স ফাংশন এদিকে, এই যে এক্স, এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, মনে করো এই রেসে পুরো একটা লাইন ফাংশন, অথবা তুমি এক্স এর সমান্তরাল ফাংশন মনে করো সাপোজ। এখন তোমাকে আমি বললাম এ থেকে বি পর্যন্ত ভাই ইন্টিগ্রেশন করো। এখন এটা মিনিমাম এফ ও সেম, ম্যাক্সিমাম এফ ও সেম, এবং এ থেকে বিতে ইন্টিগ্রেশন ফুল সেম, তাহলে সবগুলো সেম হবে না? তাহলে আমার সমাচিহ্নটা তো ভুল হয়েছে কোনো? আশা করি ভুল হয় না, ঠিক আছে? এই 4 নম্বর সূত্রটা খুব সুন্দর ছিল, এটা কাজে লাগবে ভবিষ্যতে অনেক। সামনে আমরা কয়টা থিওরি সম্পর্কে জানবো, সেখানে এটা খুব কাজে দিবে। আইডিয়াটা খেয়াল রেখো। আর এই অ্যানিমেশনটা মাথায় করতে পারলে খুবই সুন্দর থাকে, ঠিক আছে? যে আসলে কীভাবে কাহিনী ঘটতেছে, যে এটা এখানে একটা আয়তক্ষেত্র, মাঝখানে আমাদের ইন্টিগ্রেশনটা দেখাইতেছে কীভাবে, মানে কীভাবে এটা কম বেশি বিহেভ করতেছে, ঠিক আছে? এখানে থাকলো আজকে যাদের ইন্টিগ্রালের মূল আলোচনাটা। আমরা যদি আরও কিছু আলোচনা সামনে নিয়ে যাই, সামনের ক্লাসে দিব ইনশাল্লাহ। আর এরপরে মেবি আমাদের দ্য ফান্ডামেন্টাল থিওরি অফ ক্যালকুলাস শুরু হবে, ওইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট লেকচার এখানে হবে, ঠিক আছে? এখানেই শেষ। আসসালামু আলাইকুম।